টানা লোডশেডিংয়ে বিপাকে শিল্প খাত। একটা খেপ মারলে আর একটা খেপ মারতে পারতেছি না। আইলে গেছে গরম, এই জন্য একটু রেস্ট নিতেছি। অফিস থেকে বের হয়ে পুরো শার্ট ভিজে যাচ্ছে। তো কি আমি ফ্লোরে শুয়ে যাই। বিদ্যুৎ আসা যাওয়ার কারণে যে অটোমেশনগুলো যেগুলো করা আছে আমাদের মেশিনারি পার্টসগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। খাল দখল আর সবুজ নিধনে কংক্রিটে ঠাসা এখন ঢাকা। নগরায়নের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন খোদ মেয়র, এক হাত নিলেন স্থপতি। বলে যে জলাশয় রক্ষা করতে হবে, যখন পরামর্শ দেয় তখন কিন্তু সেই জলাধারকে সংকুচিত করে সেখানেই কিন্তু খুঁটি বসায়। মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে খাল উদ্ধারের, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবমূলক প্রকল্প দেখি নাই। তারা বলে একসময় সবুজায়ন হতে হবে, আবার প্রকল্প যখন সাজায় তখন কিন্তু গাছ কেটেই সাজায়। একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে বক্র দৃষ্টিতে বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে তার দায় মোচনের কোনো সুযোগ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাজায় ইসরায়েলের আগ্রাসন ও রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে উদ্যোগ নিতে হবে বিশ্ব নেতাদের। থাইল্যান্ডে ইউএনএসকেপ সম্মেলনে প্রধানমন্ত্রী। বাজার থেকে উধাও 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। মিল মালিকদের 10 টাকার প্রস্তাবে সরকার বাড়িয়েছে মাত্র 4 টাকা। ক্ষোভ থেকেই সরবরাহ সংকট বলছেন ব্যবসায়ীরা। জুলাইয়ে মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন, অর্থের যোগান স্বাভাবিক রাখায় চ্যালেঞ্জ। চট্টগ্রাম বন্দরকে গড়ে তোলা হচ্ছে রিজিওনাল হাব হিসেবে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। প্রথম ধাপে ভোট 152 উপজেলায়। ব্যর্থ হলে 7 জানুয়ারি যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হবে বললেন সিইসি। এবং রাহুল গান্ধীর ভাগ্য পরীক্ষাকাল। ভারতের লোকসভা নির্বাচনে কেরালায় কংগ্রেস নেতার মূল প্রতিদ্বন্দ্বী বরাবরের মতোই বাম। মোদি ম্যাজিকে ভাগ বসানোর আশা বিজেপির। দেশ জুড়ে চলা তাপপ্রবাহের খুব একটা হেরফের না হওয়ায় এখনও অস্বস্তি কমেনি মানুষের। গরমে কর্মক্ষমতা হ্রাসের পাশাপাশি কমেছে আয় রোজগারও। এদিকে হিট অ্যালার্ট আরও 72 ঘন্টা বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাশেদ বাপ্পির রিপোর্ট। একেই বুঝি বলে বিনা মেঘে বৃষ্টিপাত। কংক্রিটের শহরে খরতাপে পোড়া মানুষটির জন্য যা ধরা দিয়েছে ঠিক যেন আশীর্বাদ রূপে। তাই তো ক্ষণিকের জন্য হলেও সিটি কর্পোরেশনের গাড়ির নিচে নিজেকে একটু ভিজিয়ে নেয়। এতটাই অস্বাভাবিক গরমের মাত্রা যে অফিস থেকে বের হয়ে পুরো শার্ট ভিজে যাচ্ছে। অফিসের তাগিদে বা জীবিকার তাগিদে আসছি, কষ্ট হচ্ছে। রাতেও ঘুমাতে পারি না। ফ্লোরে তো কি আমি ফ্লোরে শুয়ে যাই। আইলে গেছে গরম, এই জন্য একটু রেস্ট নিতেছি। বাইরে একটু গরম কম, বাতাস আছে, একটু শান্তি হইতেছে। একটা খেপ মারলে আর একটা খেপ মারতে পারতেছি না। আর মনে করেন অনেক পিপাসা, প্রচুর গরম। ঘুম হয় না, শান্তি নাই, বুঝছেন। গাড়ি চালাও শান্তি নাই, খেপ নাই। অত্যন্ত শরীর ঘামতেছে, আমাদের খুব আসলে কষ্ট হইতেছে। বাইরের সব জায়গায় গরম, সব জায়গায় গরম, কোনো শান্তি নেই কোথাও। গরমে বিদেশ না মানুষের অতিষ্ঠ জীবন। ঠান্ডা জায়গায় পাইলে একটু স্থান হলে একটু জিরাই রেস্ট লই। বিদ্যমান তাপমাত্রা সামনের দিনে অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয়, প্রয়োজন বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির দেখা। 1 থেকে 2 দিন স্বস্তি হতে পারে যদি এরকম স্কোয়ার লাইন থেকে বড় মানের একটা বৃষ্টি হয়। তা আগামী 5 দিনে যদি আমি বলি সেরকম সম্ভাবনাটা খুবই কম। বাংলাদেশের পশ্চিমে বা তার আশেপাশে কোথাও বৃষ্টি হয়। বাংলাদেশের লোকালি আমি আগে বলছি যে স্থানীয়ভাবে যদি কিছু বৃষ্টি হয় সেটা সামান্য প্রভাব পড়তে পারে, দীর্ঘমেয়াদী কেমন একটা প্রভাবের সম্ভাবনা নেই। দিনাজপুরের মুচিপাড়ার যে অবস্থা, ধানমন্ডির জিগাতলার একই অবস্থা কিন্তু আমরা বুঝতে পারছি। আপাতত আবহাওয়া অফিসের পক্ষ থেকে কি বলা হচ্ছে, আগামী কয়েকদিনের পূর্বাভাস কেমন হবে? এই পূর্বাভাসটা আসলে সব আমরা যেমন সাধারণ মানুষ যেমন যারা বের হচ্ছে না বা পারতে বের হচ্ছে না তাদের কাছে যেমনটা গুরুত্বপূর্ণ, ফসলের যারা ক্ষতি হচ্ছে কৃষকদের জন্য ক্ষতি গুরুত্বপূর্ণ, কিন্তু সেই পূর্বাভাসে যদিও কোনো সুখবর নেই, তারপরও আমরা আসলে আবহাওয়া অফিসে আজকে তাদের যে বার্তা দিয়েছেন সেই বার্তায় যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে যে কিছু 3 দিনের যে হিট অ্যালার্ট
সেটি কিন্তু আবার নতুন করে তারা বর্ধিত করেছেন। এরপরে দুই একটি এলাকায় বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। দুই একটি এলাকা বলতে চট্টগ্রাম এবং সিলেটের কিছু এলাকায় হয়তো বৃষ্টিপাত হতে পারে, কারণ সেখানে মেঘের একটা অস্তিত্ব দেখা যাচ্ছে, কিন্তু সেই মেঘে যে পরিমাণ বৃষ্টি হবে তাতে আসলে স্বস্তি ফিরবে না। এরপরে যে কারণে আসলে এই চলমান যে তাপপ্রবাহ সেটি অব্যাহত থাকবে এবং দিনের রাতে তাপমাত্রা যে তারতম্য সেটি খুব বেশি না হওয়ার কারণে অস্বস্তিটা যেমন দিনে রয়েছে সেটি কিন্তু রাতেও অব্যাহত থাকবে। অর্থাৎ এই তাপদাহর যে পোড়া সেই পুড়তে হবে কিন্তু দিনে রাতে মিলে আরও কয়েকটি দিন। যদিও 5 দিন পরে একটা বৃষ্টির প্রবণতা রয়েছে, কিন্তু সেটি আসলে ভারী বর্ষণ হবে কিনা বা সেটি কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। যদি সেটি ভারী বর্ষণ না হয় তাহলে আসলে 5 থেকে 7 দিন পর্যন্ত যে পূর্বাভাসটা রয়েছে সেখানে আসলে কোনো স্বস্তির বার্তা নেই। রাজধানীতেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি আমরা। বেশ করে আগের সময়গুলোর সাথে যদি আমরা তুলনা করি এখন মনে হয় আমাদের একটু কষ্ট বেশি হচ্ছে। আপনি যদি দেখেছি যে এমনকি গতকালও আপনি একটি রিপোর্টে দেখেছে যে জায়গায় জায়গায় আসলে তাপমাত্রার কেমনটা তারতম্য হচ্ছে। সেটা কিন্তু আমরা দেখেছি যে গত কয়েক বছরে, অর্থাৎ 7 বছর যদি ধরি, 7 বছরে প্রায় 3-3.5 ডিগ্রি তাপমাত্রা রাজধানী ঢাকার কিন্তু গড়ে বেড়েছে। এবং এর মূল কারণ কিন্তু আসলে যেটি আপনি বলছিলেন, আমরা যেটি কনক্রিটের দখলে চলে গেছে এই নগরের মাটি, এই নগরের সবুজ, এই নগরের পানি। এবং একটা হিসেবে আমরা দেখেছি একটি প্রতিবেদনে, সেখানে বলা হয়েছে যে প্রায় 2024 সালে এসে প্রায় এই রাজধানী ঢাকার 85% এলাকায় কনক্রিটের দখলে চলে গেছে। এবং এর ফলে আমরা দেখেছি যে নগর কর্তৃপক্ষ তারা কিন্তু সরাসরি বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট যারা পরামর্শক রয়েছেন তাদেরকে অভিযোগ করেছেন, এবং যদিও সেই অভিযোগ যাদের উপরে করা হয়েছে সেই স্থপতিরা তারাও কিন্তু আসলে উল্টো আসলে পাল্টা এই যে নগর কর্তৃপক্ষকে দুষছেন। এ নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি এখন দেখে নেব। রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা। বছর 3 আগেও এখানে ছিল জলাধার, আবাসন সহ বেশ কয়েকটি প্রকল্পের বদৌলতে এখানে এখন কনক্রিটের জঞ্জাল। জলাধারগুলো বন্ধ করে সরকারি বিভিন্ন কোয়ার্টার, বিভিন্ন ভবন নির্মাণ করছে। 6টা পুকুরের মধ্যে সর্বোচ্চ যেটা বড় পুকুরটা, সেটা ইতিমধ্যে ভরাট করে সেখানে ভবন নির্মাণ করতেছে। চোখের সামনে এমন উদাহরণ তো নতুন নয়। একটু সামনেই সড়ক সংস্কারে উজাড় হয়েছে মিরপুর রোডের মিডিয়ানের সবুজ। ধানমন্ডির 7 মসজিদ সড়কেরও একই হাল। এদিকে গাবতলী জলাধার ভরাট করে অট্টালিকার পরিকল্পনা একটি সরকারি সংস্থার। এমনকি হাতির ঝিলের জল আর পান্থকুঞ্জের সবুজে হাত পড়েছে নানা প্রকল্পের। অন্যদিকে আধুনিকায়নের নামে ওসমানী উদ্যানও হারিয়েছে সবুজ, পুকুর হারিয়েছে জল। একের পর এক খাল দখল আর সবুজ নিধনে এখন কনক্রিটের নগর এই ঢাকা। ঢাকা প্ল্যানার্স ইনস্টিটিউট বিআইপি এর তথ্য বলছে 1999 সালে ঢাকার কনক্রিটের আচ্ছাদিত এলাকা ছিল 64.99 ভাগ। 2009 সালে যা 77.18 ভাগ। 2019 সালে সেই পরিসংখ্যান 81.82, বর্তমানে যা প্রায় 85 ভাগ। অর্থাৎ ইট পাথর যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে সবুজ আর জল। এমনিতেই তো নাই, প্রয়োজনীয় তুলনায় 3 ভাগের 1 ভাগও নেই, সেটাকেও আমরা বেমালুম ধ্বংস করছি। এটা হচ্ছে ধ্বংসাত্মক প্রবণতা। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের পর্যায়ে অবকাঠামোর যে গুরুত্ব, যে তাৎপর্য, সবুজ রক্ষায় তো সেই তাৎপর্যটা সেভাবে নাই। গত কয়েক বছরে এই নগরে দাবদাহের চিত্র বলে দিচ্ছে দীর্ঘদিনের ভুলের খেসারত কতটা নির্মম হতে পারে। চলতি মৌসুমে হয়তো ছাপিয়ে যাবে সব রেকর্ড। তাহলে এই নগরের ভবিষ্যৎ কি? উন্নয়নের নামে একের পর এক প্রকল্প হলেও তা কতটা পরিবেশ বান্ধব, এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নগর পিতা। যাদের পরামর্শে এসব প্রকল্প সরাসরি তাদের দিকেই আঙুল তুলেন তিনি। যদিও স্থপতিরাও এক হাত নিয়েছেন মেয়রের। বিশেষজ্ঞ যারা তাদের পরামর্শক হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ। আমরা এখন পর্যন্ত মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি খাল উদ্ধারের, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবমূলক প্রকল্প দেখি নাই। সংখ্যা দিয়ে লক্ষ লক্ষ গাছ কাটার প্রতিশ্রুতি ছাড়া। তারা বলে একসময় সবুজায়ন হতে হবে, আবার প্রকল্প যখন সাজায় তখন কিন্তু গাছ কেটেই সাজায়। বলে যে জলাশয় রক্ষা করতে হবে, কিন্তু জলাধার রক্ষা করতে হবে, কিন্তু যখন পরামর্শ দেয় তখন কিন্তু সেই জলাধারকে সংকুচিত করে সেখানেই কিন্তু খুঁটি বসায়। যেসব উন্নয়ন প্রকল্পে সবুজায়ন, জলাধার সংরক্ষণ ইত্যাদির তাগিদ দেওয়ার মধ্যে দিয়ে একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে বক্র দৃষ্টিতে বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে তার দায় মোচনের কোনো সুযোগ নাই। প্রশ্নটা তাই অপরিকল্পিত উন্নয়নে।
যদিও প্রাণ প্রকৃতিকে প্রাধান্য দিয়েই উন্নয়নের পরিকল্পনার পক্ষে কথা বলছেন উভয় পক্ষ। ঘুষ খেলে তো হুঁশ ফেরার কথা, কিন্তু বছরের পর বছর এমন মাসুল দেওয়ার পরেও সেই পথে পা বাড়াচ্ছে কে? বরঞ্চ উন্নয়নের পায়ের তলায় পৃষ্ঠ এখন সবুজ। তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই নগরের ভাগ্যটা বদলাবে কে? রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আমরা যেমনটা দেখছিলাম যে অপরিকল্পিত নগরায়নেরই কিন্তু ফল আমরা এখন ভোগ করছি। সামগ্রিকভাবে ঢাকার এই মুহূর্তে পরিস্থিতি আসলে কি? আমরা কি কোনো খোলা জায়গা পাচ্ছি? সবুজ কিন্তু এখন নেই বললেই চলে। আপনার প্রতিবেদনগুলোতেও কিন্তু আমরা দেখেছি এখন কনক্রিটে যেগুলো ঢেকে গেছে সেগুলোকে আবার তুলে নিয়ে সবুজ করা, এটি আসলে অবাস্তব পরিকল্পনা। কিন্তু এখনও যারা আছেন পরিবেশবিদ বা নগর পরিকল্পনা, তারা বলছেন যে হয়তো 15 ভাগ বা কিছু উদ্ধার করে হয়তো সেটা 20 ভাগে নেওয়া যাবে, সেটি যেন আর বেদখল না হয়, সেটি যেন আর কেউ গিলে ফেলতে না পারে, সেই ধরনের যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো একটা সুবিধা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে এই যে চিত্র, একটি চিত্র আমরা দেখলাম কনক্রিটের চিত্র, খোলা জায়গার চিত্রটা যদি দেখি যে 1999 সালে সেখানেও কিন্তু একটা সহনীয় পর্যায়ে ছিল খোলা জায়গা 14.25। 2009 সালে এসে 10 বছর বাদে এই সময়টাতে কিন্তু সবচেয়ে বেশি হয়েছে। আমরা যদি দেখি সেখানে কিন্তু প্রায় 5.37 এবং সবশেষ যে জরিপটি ছিল সেখানে 2019 সালে সেখানে 4.38 ভাগ, এবং এটি হলপ করে বলা যায় যে 4.38 ভাগ থেকে কমে যে এটি 3-এর ঘরে চলে এসেছে, সেটি কিন্তু আসলে ঢাকার যে আয়তনের তুলনায় এখন মানে এটা কিছুই না বলা যায়। এই খোলা জায়গাটা আসলে কিছুই না, কারণ স্বাভাবিকভাবে যে আপনার শ্বাস প্রশ্বাসের জন্য ন্যূনতম যে গাছগাছালিগুলো থাকা দরকার সেগুলো কিন্তু এখন নেই। এই কারণেই আসলে আমরা যতই বলি বৈশ্বিক উষ্ণতার দোহাই দিই, আমরা লিনিনোর কথা বলি, এই বিষয়গুলো তো আছেই, কিন্তু আসলে এখন যদি এই খোলা জায়গাগুলো থাকতো বা সেই গাছগুলো থাকতো তাহলে কিন্তু আসলে স্বস্তিটা চলে আসতো, সহনীয়তার মাত্রাটা কিছুটা বাড়তো, যে এই যে অসহনীয় মাত্রার এটি থেকে কিছুটা আসলে কমে আসতো। এবং ঢাকার আমি যদি বেশ কিছু এলাকার তথ্য আপনাকে দেই ইনান, তাহলে আসলে আরও অবাক করার মতো তথ্য রয়েছে যে মিরপুরের বড়বাগ, কাজীপাড়া, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর, এই সব এলাকায় 99.14 ভাগ, অর্থাৎ শতভাগ সেখানে কনক্রিটে ভরা। আবার যদি আপনি দেখেন খিলগাঁও, গোরান, মেরাদিয়া, বাসাবো, এইসব এলাকায় 97 ভাগ। এবং সবচেয়ে পুরান ঢাকার যে এলাকাগুলো সেখানে আসলে আমরা পরিবেশের কথা বেশি বলে থাকি, সেখানে আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলে থাকি, কিন্তু মেরাদিয়া বা সোয়ারিঘাট কিংবা মংশালের মতো জায়গায় শতভাগই কনক্রিটে ঢেকে গেছে। তার মানে আসলে সেখান থেকে আপনি সবুজ বের করে আনবেন, সেখানে জলাধারের ব্যবস্থা করবেন নতুন করে, এই চিন্তা করা তো একদমই অবাস্তব। কাজেই এসব নিয়ে আসলে নতুন করে ভাবতে হবে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন হবে না, এখনো সময় আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন হতে পারলে হয়তোবা 1 কিংবা 1.5 দশক পরে কিছুটা স্বস্তি ফিরবে। আমরা আশা করি এ ধরনের দোষারোপ, পাল্টা দোষারোপ বন্ধ হবে এবং রাজধানী ঢাকার জন্য একটি পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা হবে। লিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। গরমের খবর নিয়ে সবশেষ জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন। এদিকে টানা লোডশেডিংয়ে বিপাকে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর চালিয়ে কারখানা চালু রাখতে কিনতে হচ্ছে কোটি কোটি টাকার ডিজেল, আবার ভোল্টেজের ওঠানামায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। শাখাও ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 8 ঘন্টাকে ধরা হয় দেশের গার্মেন্টস সেক্টরের ওয়ার্কিং আওয়ার হিসেবে। এর মাঝে সন্ধ্যা 6টা কিংবা রাত 8টা পর্যন্ত কোনো কোনো প্রতিষ্ঠানে ওভারটাইম হিসেবে শ্রমিকেরা কাজ করছেন। কিন্তু এই মূল ওয়ার্কিং আওয়ারের অর্ধেকের বেশি সময় কারখানায় বিদ্যুৎ না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। তার সাথে যুক্ত হচ্ছে বিদ্যুৎ না থাকায় আরও বেশ কিছু জটিলতা, বিশেষ করে বিদ্যুতের ভোল্টেজ ওঠানামায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। বিদ্যুৎ আসা যাওয়ার কারণে সর্বপ্রথম আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের যে অটোমেশনগুলো যেগুলো করা আছে, আমাদের মেশিনারি পার্টসগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এগুলো সবগুলো কম্পিউটারাইজড মেশিন। কিছুতে আপনার এই বিদ্যুৎ আসা যাওয়ার কারণে কিন্তু এই পার্টসগুলো ঘন ঘন নষ্ট হয়। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, বিদ্যুৎ সংকটে ছোট কারখানাগুলোতে প্রতিদিন 22 থেকে 30 হাজার টাকার এবং বড় কারখানাগুলোকে 50 থেকে 70 হাজার টাকার ডিজেল কিনতে হচ্ছে। দেশের প্রায় 4,500 গার্মেন্টস কারখানায় এই খাতে প্রতিদিন বাড়তি খরচ হচ্ছে 15 থেকে 20 কোটি টাকা। যুদ্ধসহ বৈশ্বিক সংকটের মুখে অস্থির সময় পার করছে দেশের তৈরি পোশাক খাত। এর মাঝে নতুন সংকট দেখা দিয়েছে বিদ্যুতের টানা লোডশেডিং।
আর এর ফলে চতুর্মুখী সংকটের পড়তে হচ্ছে দেশের গার্মেন্টস শিল্পকে। আর এই সংকট থেকে উত্তরণের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প দেখছেন না বিজিএমইএ নেতারা। চট্টগ্রামের নাসিরাবাদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। তাপপ্রবাহের কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে দু একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়া অফিসের পূর্বাভাস বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বলেছে যে তাপমাত্রাটা বাড়বে, তবে 2 দিন আমাদের আছে ছুটি, বন্ধ আছে। সেই কারণে আমরা মনে করতেছি যে আমরা একটু দেখে তার পরবর্তী টাইমে আমরা এটা সিদ্ধান্ত নেব। আমি তো বললাম অনলাইনে আছে, কিন্তু সেটা আমরা পরে দেখবো। এখন তো সব গ্রামগঞ্জে তো স্কুল আছে, তারা তো অনলাইনে অভ্যস্ত না। এদিকে এক পশলা বৃষ্টির জন্য আজও সারা দেশে আদায় হলো ইস্তিসকার নামাজ। অশ্রুসিক্ত নয়নে রহমতের বৃষ্টির প্রার্থনা করেন হাজার হাজার মুসল্লি। সূর্যের নিচে আমরা তোমার দরবারে হাজির হয়েছি। কাঠফাটা রোদে যেন টিকে থাকা দায়। তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদে ধৈর্যহারা হবার উপক্রম প্রাণীকুলের। এ অবস্থায় বৃষ্টির অপেক্ষায় চাতকের মতো আকাশ পানে চেয়ে সবাই। সুন্নত মাথায় রেখে ইস্তিসকার নামাজের মাধ্যমে সেই চাওয়াকেই আল্লাহর কাছে পৌঁছাতে চান মুসল্লিরা। খরতাপ উপেক্ষা করে খোলা ময়দানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঝিনাইদহ, বগুড়া সহ দেশের বেশ কয়েকটি জেলায় আজও ইস্তিসকার নামাজ আদায় হয়। নামাজ শেষে কান্নাজড়িত কণ্ঠে রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন হাজার হাজার মুসল্লি। এ সময় গুনাহ মাপ চেয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, তুমি আমাদের এই দেশে বৃষ্টি দাও, ফসল ফলাও, আমাদেরকে বাঁচাও। আল্লাহ ফরিয়াদ করার কোনো উপায় নাই। আল্লাহ বলতে বন্দা, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। সে আশা নিয়ে আমরা তোমার দূর হাত বাড়াই দিচ্ছি আল্লাহ। এদিকে রাজধানীর লালবাগের হাজী আবুল আলিম মাঠে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় এবং পান্থপথের স্টাফ কোয়ার্টার কলোনির মসজিদ প্রাঙ্গণেও অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে নামাজ ও মোনাজাত করা হয়। উলামায়ে কেরাম যেভাবে তারা করতেছেন, আমরা অবিশ্বাসের কিছুই না। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ তুমি শান্তি দাও। ইস্তিসকার নামাজ শেষে কয়েকটি এলাকায় মুসল্লিদের মাঝে বিতরণ করা হয় শরবত। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হতে যুদ্ধকে না বলতে হবে বিশ্ব নেতাদের। শিগগিরই রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে থাইল্যান্ডের ব্যাংককে ইউএনএসকেপের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বদলে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি। আধুনিকতা আর প্রযুক্তির মিশেলে বদলাচ্ছে সামাজিক বাস্তবতা, এমনকি দৈনন্দিন জীবনযাত্রা। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডিজিটাল উদ্ভাবন কিভাবে এগিয়ে দিতে পারে দেশগুলোকে, তা নিয়েই নীতিগত আলোচনা করতে থাইল্যান্ডে শুরু হয়েছে 5 দিন ব্যাপী জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউনেস্ক্যাপের 80তম অধিবেশন। ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্র বা ইউএনসিসিতে বৃহস্পতিবার সকালে বসে সংস্থাটির 80তম অধিবেশন, যেখানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ। নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We remain confident about eradicating extreme poverty by 2030. শীর্ষ নীতি নির্ধারকদের বক্তব্য পর্বে বাংলাদেশের পক্ষে কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করাতে আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। Conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar.
বাংলাদেশ সব ধরনের যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে জানিয়ে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান। We must speak out against all forms of aggression and atrocities and say no to war. I also want to mention the war is going on. Genocide is going on in Palestine. War cannot give any solution, only loss of life. Through discussion, I think any problem can be solved. I call upon the world leaders to stop the war. পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্ক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়া আলিস জাবানা। সফর সঙ্গী অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত ছিলেন জাতির পিতার দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ইউএনসিসি ভবনে সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন আরমিদা সালসিয়া আলিস জাবানা। দেবাশিস রায়, সময় সংবাদ। বাজারে হঠাৎ কমে গেছে 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন। তেলের সরবরাহ কেন কমে গেল? ব্যবসায়ীদের দাবি, মিল মালিকদের 10 টাকার প্রস্তাবে সরকার বাড়িয়েছে মাত্র 4 টাকা। সেই ক্ষোভ থেকেই সরবরাহ সংকট। সয়াবিন তেলের লিটারে 10 টাকা দাম বাড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের। বাণিজ্য মন্ত্রণালয় 4 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় গেল 18 এপ্রিল। সপ্তাহ পার হলেও এখনও নতুন দামে বিক্রি করছেন না ব্যবসায়ীরা, বরং পুরনো মজুদ শেষ না হওয়ার অজুহাত তাদের। শুধু তাই নয়, বাজার পরিস্থিতি বলছে 1 ও 2 লিটারের তেলের সরবরাহ অনেকটাই কমে গেছে এই কদিনে, যা বাড়িয়ে দিচ্ছে আগেই বাজারে আসা সয়াবিন তেলের দাম। 63 টাকা যেটা ছিল সেটা দ্বারা মানে দামের বাড়ার কথা শুনেই বাড়াইতেছে, মানে ওই রেটে গায়ে রেট কিন্তু 63, বাজার নিচ্ছে বাড়তি। যারা আছে আমরা এরা তো মনে করেন বাজারে আসতে জিনিস কিনতেই পারি না দামের জন্য। আমাদের কিনতেই হবে, দাম যাই হোক, না কিনে তো উপায় নেই। তো হঠাৎ কেন সরবরাহ সংকটের দিকে যাচ্ছে ছোট বোতলের ভোজ্য তেল? এমন প্রশ্নে খুচরা বিক্রেতাদের উত্তর, ডিলাররা সরবরাহ করছেন না চাহিদা মতো। চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না। 1 লিটার 2 লিটার তেলের সরবরাহ খারাপ আজকে 2-3 দিন ধরে। তো আমাদের কাছে পুরান লিটার কিছু তেল আছে, নতুন প্রোডাক্ট এখনো আইসা পড়ছে না আর কি। ঠিক আছে, 5 লিটার কিছু সরবরাহ হয়েছে, 1 লিটার 2 লিটার 3 লিটার হাফ লিটার এগুলো এখনো আসে না। ডিলাররা আবার দায়িত্ব এড়ান মিলারদের কাঁধে দায় চাপিয়ে। অনেকে ডিউ করে নাই, নতুন করে ডিউ করে নাই, আর এই জন্য ওইসব ডিলাররা মাল পাচ্ছে না। আর আমরা তো অনেক সবসময় ডিউ করতে হয় আমাদের, এই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল থাকে, ডিউ করে না। দেখা যায় রেট বেড়ে গেছে, রেটে কোনো ছাড় দেয় কিনা এগুলোর দিকে তাকায়, একটু সময় নেয়। এই অবস্থায় বাজারে আসা ভোক্তাদের দাবি, কেউ বাজারকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে বাড়াতে হবে সরকারের নজরদারি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে আসছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিট। তখন থেকে পুরো 1200 মেগাওয়াট বিদ্যুৎই জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হবে কেন্দ্রটি। তবে বর্তমান বাস্তবতায় অন্যান্য কেন্দ্রের মতো মাতারবাড়ির বেলায়ও বড় চ্যালেঞ্জ কয়লা আমদানিতে অর্থের যোগান স্বাভাবিক রাখা। প্রকল্প এলাকা ঘুরে এসে ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। শতভাগ সরকারি মালিকানায় উৎপাদনে থাকা নীল সাগর পাড়ে 1200 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে। একই সময় থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে আসছে কেন্দ্রটির 2য় ইউনিটও। প্রকল্প এলাকায় সরেজমিনে দেখা গেল এখন পর্যন্ত ভৌত অবকাঠামোগত অগ্রগতি 86%। পরীক্ষামূলক ধাপ পেরিয়ে আগামী জুলাই থেকে বাণিজ্যিক উৎপাদনে আসার কথা কেন্দ্রটির 2য় ইউনিট। বিদ্যুৎ কেন্দ্রটির বিশাল আকারের সাইলোতে রাখা যাবে উভয় ইউনিটের জন্য 60 দিনের সমান কয়লা। তবে অন্যান্য কেন্দ্রের মতো মাতারবাড়িকেও ভাবনায় ফেলছে জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে অর্থ যোগানের বিষয়টি। গত 4 মাস ধরে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে থাকলেও পিডিবির কাছ থেকে কোনো বিল না পাওয়া যার বড় উদাহরণ। এ যাবৎ আমরা প্রায় 700 কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনও আমরা পাই নাই। পাইলে হয়তো ভবিষ্যতে আমরা এটা দিয়ে আবার নতুন করে কয়লা আনতে পারবো। যে পরিমাণ কয়লা আছে তাতে আমাদের মনে হয় আরও 3-4 মাস চলবে এবং আমরা অলরেডি কয়লার জন্য টেন্ডার কল করছি। এখন যে লোডশেডিংটা দেখছি, এই লোডশেডিংয়ের মূল কারণই হচ্ছে, দুটো কারণ আছে, একটা হচ্ছে ডলার আর একটা হচ্ছে জ্বালানি। তেলের কথা বলি, কয়লার কথা বলি, গ্যাসের কথা বলি, ইভেন যে
আমরা বিদ্যুৎ যে আনছে ইন্ডিয়া থেকে সব কিছুর জন্য আমাদের ডলার প্রয়োজন। অর্থায়ন জটিলতা অনিশ্চয়তায় ফেলছে মাতারবাড়ির দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পকেও। একই অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে সরকারের পরিকল্পনায় ছিল একই জায়গায় বড় আকারের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। মূলত সে লক্ষ্যে বিদ্যমান প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা হয় 1608 একর জমি। তবে কয়লাভিত্তিক নতুন প্রকল্পের অর্থায়নে জাপান অনীহা প্রকাশ করায় এখন নামতে হচ্ছে অর্থের নতুন উৎস সন্ধানে। সেকেন্ড ফেজের কিছু কাজও করছি, যেরকম আমি এই জেটির ক্যাপাসিটি হলো আমার 2টা ফেজের জন্য, আমি তো এখন করতেছি একটা, আর একটা ফেজ যখন আমি করবো তখন তো আমার ওই কষ্টটা মিনিমাইজ হয়ে যাবে। সেকেন্ড ফেজের অগ্রগতি কতটুকু? সেকেন্ড ফেজ তো ওই জায়গা যেহেতু টাকা দিবে না, এই জন্য আর ওই সেকেন্ড ফেজ এখন অগ্রগতি নাই। অন্য কোনো ডোনার এজেন্সি পাইলে আমরা তখন ওই সেকেন্ড ফেজের কাজ শুরু করি। এছাড়া সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতার প্রভাবও পড়ছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে। বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকদের প্রত্যাশা, মাতারবাড়ির দ্বিতীয় ইউনিটের পুরোদমে উৎপাদন নির্ভরতা যোগাবে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি করার লক্ষ্য পূরণে। কিন্তু সাম্প্রতিক কিছু নজির জাগাচ্ছে নানা সংশয়। আমদানি নির্ভর কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রে মিলবে তো পর্যাপ্ত জ্বালানি, কাটবে তো সঞ্চালন সীমাবদ্ধতা, সামনে আসছে এমন সব নানা প্রশ্ন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার। উপজেলা নির্বাচনের খবর। প্রথম ধাপের 152 উপজেলায় ভোটের প্রচারণা শুরু হয়েছে। পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। সে খবর জানাতে বগুড়ার গাবতলীতে আছেন সহকর্মী জুম্মন সাদিক জাবরিন, যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাবতলী এলাকায়। আপনি জানেন যে আসলে প্রথম ধাপের যে উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে বগুড়ার 3টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হবে। এর মধ্যে সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলী, এই 3টি উপজেলায় মূলত ভোটের যে লড়াই সেটি কিন্তু আগামী 8 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং গত মঙ্গলবার জেলা প্রশাসকের কক্ষে এই যে প্রতীক যেটি বরাদ্দ সেটি কিন্তু হয়ে গেছে। এবং গতকাল থেকে আমরা আসলে দেখছি যে নিজ নিজ যেই মার্কার রয়েছে সেই মার্কার পোস্টার ছাপিয়ে কিন্তু ইতোমধ্যেই সড়কের উপরে তারা প্রচারণায় নেমে গেছেন। একই সঙ্গে ব্যক্তিগত যে প্রচারণা সেটিও কিন্তু চলছে। আপনি জানেন যে আসলে বৃহত্তর দুটি রাজনৈতিক সংগঠন তারা আসলে নির্বাচন বর্জন করার কারণে মূলত যে লড়াইটি জমে উঠেছে সরকার দলীয় যে বিভিন্ন প্রার্থী আছে তাদের মধ্যে, এবং আওয়ামী লীগের যে ঘোষণা ছিল যে এখানে আসলে দলীয় প্রতীকে নির্বাচন করতে দেওয়া হবে না, যারা নিজের ব্যক্তি বা জনপ্রিয়তার মধ্য দিয়ে আসলে উঠে আসতে হবে। তো সেই জায়গায় কিন্তু আমরা দেখছি বেশ কিছু, বিশেষ করে এই 3টি উপজেলার যে লড়াই চলছে সেটি কিন্তু বেশ জমে উঠেছে। গাবতলী যেখানে দাঁড়িয়ে আছে এখানকার মূলত যে দুজন প্রার্থীর মধ্যে লড়াইটি জমজমাট হবে বলে এখানকার যারা ভোটার রয়েছেন তারা বলছেন। বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন রাফি নওয়াজ খান রবিন, একই সঙ্গে তার সঙ্গে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এবারে কৃষিবিদ যিনি রয়েছেন তিনি মূলত এখানে অরুণকান্তি রায় সিটিন তিনি কিন্তু ঘোড়া প্রতীকে লড়বেন। এছাড়াও কিন্তু সারিয়াকান্দি 1-এর ব্যাপারে আমরা যেটা জেনেছি সেখানে কিন্তু এমপি পুত্র এবং সোনাতলাতে রয়েছে এমপির ভ্রাতা, অর্থাৎ এই দুটি বিতর্কিত প্রার্থীও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে ভোটের উত্তাপ কিন্তু মোটামুটি ভালোভাবে শুরু হয়েছে বগুড়ায়। এই ছিল আমার কাছে বগুড়া থেকে উপজেলা নির্বাচনের শেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। এদিকে উপজেলা নির্বাচনে সহিংসতা ঠেকাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে বলে জানান সিইসি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি বলেন, উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ণ হবে। যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অপযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। নির্বাচনটা যেন অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। দেশের বাইরের খবর। ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটকাল। এ দফার ফোকাস রাহুল গান্ধীর কেরালা। এই মুহূর্তে কেরালায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছে তার কাছে। কমিশনের সব প্রস্তুতি শেষ, আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু দ্বিতীয় দফার ভোট যুদ্ধ শুরু হবে এবং রাজনৈতিক দলগুলো গতকালই তাদের প্রচারণা শেষ করেছে। আপনি জানেন যে দ্বিতীয় দফার ভোটে এখন কিন্তু 13টি রাজ্যের 89টি লোকসভা আসনে ভোট হবে এবং ইতিমধ্যেই এই ভোট প্রক্রিয়ার যে সঙ্গে যুক্ত যে সমস্ত ভোটকর্মী তারা কিন্তু নির্দিষ্ট ভোট কেন্দ্রে বুথে রওনা দিয়েছেন এবং আমরা আশা করছি যে সন্ধ্যার আগেই এই ভোট
কেন্দ্রগুলোতে যে নিরাপত্তার বিষয় কিংবা ভোট করার ক্ষেত্রে যে সমস্ত সরঞ্জাম লাগে সেগুলো পৌঁছে যাবে। আপনি জানেন যে বৈচিত্র্যময় ভারতের ভৌগোলিক অবস্থার কারণে, নিরাপত্তাজনিত কারণে 7 দফায় জাতীয় নির্বাচন কমিশনকে এবার ভোট উৎসবকে বিন্যাস করা হয়েছে। প্রায় 47 দিন ধরে চলবে এই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব এবং ব্যয়বহুল উৎসব। এখানে তারকা, মহাতারকা, ধনী এবং গরিব একাকার হয়ে গিয়েছে। নির্বাচনী যে উপন্যাস, এই উপন্যাসের যারা নজর রাখেন তাদের কিন্তু ছত্রে ছত্রে রহস্য এবং ছত্রে ছত্রে রাজনৈতিক যে বর্ণময়তা সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। আমি গতকাল থেকেই দক্ষিণ ভারতের অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কেরালা রাজ্যের অন্যতম একটি জেলা ওয়ানড্রেতে রয়েছি এবং আপনি জানেন যে ওয়ানড্রে থেকে গতবার 2019 সালে প্রায় 5 লক্ষ ভোট লিড নিয়ে রাহুল গান্ধী এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ তিনি বিদায়ী সাংসদ, তিনি কিন্তু লড়ছেন এই ওয়ানড্রের জেলা বা লোকসভা আসন থেকে। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন ডি রাজা, বর্ষিয়ান সিপিআই এর নেতা ডি রাজা, তার স্ত্রী বর্ষিয়ান নারী নেত্রী অ্যানি রাজা এবং একই সঙ্গে কেরালা রাজ্য বিজেপির সভাপতি কে সুন্দরম, তিনিও কিন্তু লড়ছেন। আমরা রাহুল গান্ধী ছাড়া বাকি দুজনের সঙ্গে কথা বলেছি এবং প্রত্যেকেই তাদের জয়ের বিষয়ে তারা নিশ্চিত আশাবাদী। তবে শেষ হাসি কে হাসবেন সেটি জানতে আমাদের 4 জুন ফলাফল প্রকাশের দিন পর্যন্ত অপেক্ষায় করতে হবে। তো এই ছিল আমার কাছে দক্ষিণ ভারতের কেরালা রাজ্য থেকে দ্বিতীয় দফা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের কেরালায়। খেলার খবর, বাংলাদেশে এসে প্রথমবারের মতো অনুশীলন করেছে ভারত জাতীয় নারী ক্রিকেট দল। ওয়ার্ম আপ, ফিল্ডিং আর নেট ব্যাট করে এই অনুশীলন সেশন পার করেছে হারমানপ্রীত ও স্মৃতি মান্ধানারা। দুদিন আগে বাংলাদেশে এসেছে ভারত, তবে প্রথম দিন বিশ্রামে ছিল তারা। এদিন শুরু করেছে অনুশীলন, প্রথমে ওয়ার্ম আপ, এরপর বেশ কিছুক্ষণ ফিল্ডিং অনুশীলন করেছেন স্মৃতি মান্ধানারা। পরে নেটে নিজেদের ব্যাটিং, বোলিং চালিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ বাংলাদেশে এসেছে তারা। টাইগ্রেসদের বিপক্ষে খেলবে 5টি টি-20। এ নিয়ে মোট তৃতীয়বারের মতো টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত নারী ক্রিকেট দল। আগামী 28 এপ্রিল সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাথার উপর খরতাপ, বাতাসে অস্বস্তি, টানা 3 দফায় বা লোহিত অ্যালার্ট। খাল দখল আর সবুজ নিধনে কংক্রিটে ঠাসা এখন ঢাকা। নগরায়নের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন খোদ মেয়র। We must speak out against all forms of aggression and atrocities and say no to war. গাজায় ইসরায়েলের আগ্রাসন ও রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে উদ্যোগ নিতে হবে বিশ্ব নেতাদের। থাইল্যান্ডে ইউনেস্কেপ সম্মেলনে প্রধানমন্ত্রী। এবং বাজার থেকে উধাও 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। মিল মালিকদের 10 টাকার প্রস্তাবে সরকার বাড়িয়েছে মাত্র 4 টাকা। ক্ষোভ থেকেই সরবরাহ সংকট বলছেন ব্যবসায়ীরা। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।